বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। হাদির পরিবারকে 2 কোটি টাকা দেয়া হচ্ছে বললেন অর্থ উপদেষ্টা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট কিনতে 1 কোটি টাকার অনুদান এবং পাশাপাশি তাদের জীবন চলাচলের জন্য আরও 1 কোটি টাকার অনুদান দিচ্ছে সরকার বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, তাদের ঢাকায় একটি ফ্ল্যাটের জন্য 1 কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে এবং ওসমান হাদির স্ত্রী ও সন্তানের জন্য আরও 1 কোটি টাকা তারা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন সেজন্য আরও এই বাড়তি 1 কোটি টাকা দেয়া হবে বলে নিশ্চিত করেছেন তিনি। এরপর জানাবো সিলেটের পথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে সিলেটের উদ্দেশ্যে ঢাকা থেকে সিলেট গিয়েছেন তারেক রহমান। আজ 8:15 সিলেটের বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমানটি। এ সময় তার সঙ্গে রয়েছে ড. জুবাইদা রহমান সহ আরও ত্যাগী অনেক নেতাকর্মী। এদিকে জামাতের সঙ্গ ছাড়াই চরমোনাই পীরকে হেফাজত আমিরের অভিনন্দন। জামাতের সঙ্গ ত্যাগ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইকে অভিনন্দন জানিয়েছে হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই বিষয়টি জানা গেছে। জানাবো শুধু ভুক্তভোগীকেই নয় বরং পুরো সমাজকে শাস্তি দেয় বললেন চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, গুমের অপরাধের সবথেকে ভয়াবহ দিক হলো এটি শুধু ভুক্তভোগী এবং তার পরিবারকেই নয় বরং গোটা সমাজকে শাস্তি দেয়। একজন মানুষ গুম হলে তার পরিবার প্রতিদিন বিচারহীনতার কারাগারে বন্দী থাকে, পাশাপাশি তাদের জীবনটাই নিঃশেষ হয়ে যায়। এবং সর্বশেষ জানাবো জাপানে আগ্নেয়গিরির কাছে হেলিকপ্টার নিখোঁজ। জাপানের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট আসোর কাছে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। হেলিকপ্টারটিতে 3 জন আরোহী ছিলেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ স্থানীয় সময় সকাল 10:52 হেলিকপ্টারটি সেখান থেকে হারিয়ে যায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। হাদির পরিবারকে 2 কোটি টাকা দেয়া হচ্ছে বললেন অর্থ উপদেষ্টা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট কিনতে 1 কোটি টাকার বিশেষ অনুদান দেওয়ার পাশাপাশি জীবন চালানোর ব্যয় নির্বাহের জন্য প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আরও 1 কোটি টাকা দেয়া হচ্ছে, এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য দিয়েছেন। সালেউদ্দিন আহমেদ বলেন, ওসমান বিন হাদির পরিবারের বিষয়ে 2টি ব্যাপার রয়েছে। একটা, অর্থ মন্ত্রণালয় থেকে হাদির পরিবারকে 1 কোটি টাকা দেয়া হবে ফ্ল্যাট বা বাড়ির জন্য। আরেকটা হচ্ছে নগদ 1 কোটি টাকা আলাদাভাবে দেয়া হচ্ছে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে, সেটা তাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য। ঢাকার লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য দোয়েল টাওয়ার নামক আবাসিক ভবন রয়েছে। সেই ভবনে 1215 বর্গফুটের ফ্ল্যাট কিনতে অনুদান হিসেবে 1 কোটি টাকা দেয়া হচ্ছে। এর আগে মঙ্গলবার অর্থ বিভাগের উপস্থাপন করা এ বিষয়ে নথিপত্র অনুমোদন করেছে অর্থ উপদেষ্টা। সরকারি অনুদানের টাকায় কেনায় ফ্ল্যাট ব্যবহার করবেন ওসমান হাদির স্ত্রী ও সন্তান। অর্থ বিভাগের সূত্রগুলো থেকে জানা গেছে, শহীদ শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অনুদান দিতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী অর্থ মন্ত্রণালয় এই বিষয়গুলো দেখভাল করছে এবং শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে এই পরিমাণ
পরিমাণ অর্থ সরকারের পক্ষ থেকে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। বাংলাদেশের প্রতিটি মানুষকে নিয়ে আমরা দেশ গড়তে চাই। সিলেটের পথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের প্রচারণার অংশ নিতে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ সন্ধ্যা ৬টা ৩৮ গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। এরপর রাত ৮টা ১৫ তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটে পৌঁছেছেন। তিনি গভীর রাতে হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকাল থেকে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। সিলেট সফরের পর তারেক রহমান পর্যায়ক্রমে মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের আইনপুর জেলার মাঠ, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়াম, নরসিংদীর পৌর এলাকার সংলগ্ন এলাকা এবং নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলা রূপগঞ্জ গাউছিয়া সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান এবং নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেবেন তারেক রহমান বলে জানানো হয়েছে। তারেক রহমানের অপেক্ষায় রয়েছে সিলেট। পুরো সিলেট নতুন করে সাজানো হচ্ছে এবং সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ শুরু করবেন বলে জানানো হয়েছে। সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারতের মধ্য দিয়ে তারেক রহমান তার নির্বাচনী কার্যক্রম শুরু করতে চলেছেন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি সর্বোচ্চ প্রচেষ্টা করবেন, এমনটাই জানানো হয়েছে। জামাতের সঙ্গ ছাড়ায় চরমোনাই পীরকে হেফাজতে আমিরের অভিনন্দন। জামাতের সঙ্গ ত্যাগ করা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইকে অভিনন্দন জানিয়েছে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানিয়েছেন। পাঠানো এক বিবৃতিতে আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, আমরা হেফাজতের পক্ষ থেকে ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে সহিহ আকিদা বিশ্বাসী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে কাজ করেছি। মওদুদিবাদী জামাতকে বাদ দিয়ে এক হওয়ার আহ্বান করেছি। ইমান আকিদাবাদ দিয়ে কারো সঙ্গে জোট না করা সতর্ক করেছি। আলহামদুলিল্লাহ, মওদুদিবাদী জামাতের খপ্পর থেকে বের হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে রাজনৈতিক পথ চলা তৈরি করতে পারায় বিশেষ মোবারকবাদ জানাই। ইসলামের রাজনীতিতে হকপন্থীদের একক পথ চলা খুবই প্রয়োজনীয় ছিল উল্লেখ করে হেফাজতের আমির বলেছেন, ইসলামপন্থী রাজনীতিবিদদের বিষয়ে তিনি কথা বলেছেন। অথচ বাংলাদেশের যত কওমি মাদ্রাসা আছে সেই কওমি মাদ্রাসা আসলে মদিনা থেকে কিভাবে করলো তারা? কারণ মদিনায় যতগুলো ইউনিভার্সিটি রয়েছে প্রতিটি জায়গায় ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করানো হয়, কিন্তু বাংলাদেশের যে কওমি লাইন রয়েছে এই কওমি লাইন থেকে তারা কিভাবে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, কিভাবে তারা সাহিত্য নিয়ে পড়াশোনা করে, কোনো জায়গায় কিন্তু এগুলো নিয়ে, সব বিষয় নিয়ে তারা কথা বলে না। শুধুমাত্র আকিদার দোহাই দিয়ে তারা জামাত ইসলামকে একরকম ধ্বংস করে দিচ্ছে। কারণে ইসলামপন্থীদের মধ্যে কোনোদিনও জোট হওয়া সম্ভব হচ্ছে না। আর বাংলাদেশে শুধু যারা ইসলামপন্থী রয়েছে তাদেরকে মারি খেয়ে যেতে হবে। গুম শুধু ভুক্তভোগীকেই নয়, পুরো সমাজকে শাস্তি দেয় বললেন চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, গুমের অপরাধের সবথেকে ভয়াবহ দিক হল এটি শুধু ভুক্তভোগীকেই নয় বরং পুরো সমাজকেই শাস্তি দেয়। একজন মানুষ গুম হলে তার পরিবারের প্রতিদিন বিচারহীনতার কারাগারে বন্দী থাকে। আওয়ামী লীগের শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারগেশন সেল বা টিএফআই সেল গুম করে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বুধবার সাক্ষ্য গ্রহণ শুরুর আগে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে চিফ প্রসিকিউটর আজ সূচনা বক্তব্য পেশ করেন। তিনি বলেন, আমরা গুমের যে মামলার বিচার শুরু করছি সেগুলো কেবল কিছু ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনা ছিল না, এগুলো ছিল নির্মম আওয়ামী ফ্যাসিবাদী রাষ্ট্রীয় শাসন পদ্ধতির কৌশলের সাক্ষ্য। যে কৌশল স্রেফ গোপনে হত্যা করে লাশ গোপনই করেনি, বরং জ্যান্ত লাশ বানিয়ে অক্ষম করে রেখেছিল বিরোধী মতের হাজার হাজার মানুষকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর আরও বলেন, নীরব ও
আলো বাতাসহীন অন্ধকার কুঠুরিতে হাত পা বেঁধে মাসের পর মাস বিনা বিচারে বন্দীদের আটকে রাখার এই কৌশল সমাজে ভয়, অনিশ্চয়তা এবং একটি দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করেছিল। এই ক্ষত কেবল রাজনৈতিক ও জনপরিসরে সীমাবদ্ধ ছিল না, বরং জনগণের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করার জন্য যে আইনশৃঙ্খলা বাহিনীগুলো বিদ্যমান ছিল সেই বাহিনীগুলোর কাঠামোর মধ্যে গভীরভাবে প্রবেশ করেছিল বলে বলা হয়েছে এবং এ কারণে মূলত শেখ হাসিনা এই ধরনের ফ্যাসিস্টের মতো কার্যক্রম চালাতে পেরেছিল।